সবাইকে শুভ সন্ধ্যা। এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি প্রত্যেককেই জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার পরবর্তী প্রথম সেশনে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সম্প্রতি অনুষ্ঠিত যে ঈদ উল আজহা পবিত্র অনুষ্ঠান সম্পন্ন হলো, আপনারা প্রত্যেকেই সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন এবং আনন্দের সাথে ঈদ উদযাপন করেছেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। তো দীর্ঘ একটা গ্যাপ গেল আমাদের ঈদের ছুটি উপলক্ষে। আপনারা আহ, আমরা আসেন আজকে আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই, কারণ অলরেডি আজ একটা ক্লাস শুরু করতে দেরি হয়ে গেল। আমার পক্ষ থেকে সেজন্য আমি দুঃখিত। তো যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে অর্গানন অফ মেডিসিন থেকে আমরা আলোচনা করে থাকি আজকের দিনে। তো সেই হিসাবে আমরা আজ আলোচনা করতে চলেছি 129 নম্বর অ্যাফোরিজম থেকে 132 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত। এখন এই অ্যাফোরিজম গুলো কম্পারেটিভলি আমার কাছে মনে হয়েছে যে আমরা যে এই পর্যন্ত যত অ্যাফোরিজম পড়েছি বা আমরা যত অ্যাফোরিজম গুলো অ্যানালাইসিস করেছি, জানার চেষ্টা করেছি, সেই সমস্ত অ্যাফোরিজম গুলোর ভিতর থেকে এই অ্যাফোরিজম গুলা কম্পারেটিভলি একটু সহজ ভাষায় লেখা বা বিষয়টা একটু সহজ। কারণ আমরা দেখেছি যে ইতিপূর্বের অ্যাফোরিজম গুলোতে বেশ কমপ্লেক্স সেন্টেন্সে লেখা থাকতো এবং সেগুলোর অনেক গভীরতা থাকতো। এটারও গভীরতা রয়েছে, জাস্ট কিন্তু এইগুলো বেশ একটু সাবলীল ভাষায় লেখা। আমাদের আশা করি বুঝতে এবং ক্লাসটা এনজয় করতে অনেক সুবিধা হবে। তো আমরা মূল ক্লাসে প্রবেশের আগে একটু প্রিভিয়াস ক্লাসের কথা একটু স্মরণ করতে চাই। কেন স্মরণ করতে চাই? কারণ প্রিভিয়াস ক্লাসের সাথে এই পরবর্তী ক্লাসগুলো কিন্তু একটা ইন্টারলিঙ্কেজ থাকে। যদি আমরা পরবর্তী ক্লাসগুলো একটু আমাদের মাথায় রাখতে পারি, তাহলে পরবর্তী আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে, ধরতে এবং এটা হৃদয়ঙ্গম করতে অনেক সুবিধা হয়। তো আমরা দেখেছি কি, আমরা যেটা আলোচনা করে চলেছি সেখানে কিন্তু আমাদের ভেষজ পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অর্গানন অফ মেডিসিনের যে ধরনের বক্তব্য বা যে নির্দেশনাগুলো স্যার দিয়ে গেছেন, আমরা কিন্তু সেই অ্যাফোরিজম গুলো আলোচনা করছি, যে অ্যাফোরিজম গুলোর মধ্যে এই ভেষজ পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী বা নির্দেশনাবলী স্যার হ্যানিম্যান আমাদের জন্য রেখে গেছেন। আমরা সেই অ্যাফোরিজম গুলোর ভেতরেই এখন রয়েছি। সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি বিগত অ্যাফোরিজম গুলোতে বিভিন্ন ধরনের সতর্কতা স্যার সেখানে অবলম্বনের কথা বলেছেন। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা আপনার ভেষজ পরীক্ষা যেটা আমরা করতে চাই, সেই ভেষজের পরীক্ষা শুরুর পূর্বে, শুরুর পরবর্তীতে, শুরুর মধ্যে এক ভেষজের গুণাবলী অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে কতগুলো নির্দেশনাবলী আমরা পেয়েছিলাম। আমরা আপনার যারা পরীক্ষক থাকেন ওনাদেরকে কিভাবে চলতে হবে, ওই মুহূর্তে তার লাইফ স্টাইল কেমন হবে, তার খাওয়া দাওয়া কেমন হবে, বা ভেষজ পরীক্ষা করতে সম্মতি জ্ঞাপন করেছেন এমন ব্যক্তির মানে যদি কোনো ধরনের নেশা জাতীয় কিছু করার অভ্যাস থাকে সেগুলো বন্ধ করে কতদিন পরে তাকে দিয়ে শুরু করা যেতে পারে, বা একজন প্রুভারের কি কি যোগ্যতা বা গুণ থাকা লাগবে, সেই বিষয়গুলো সম্পর্কে বিশদ আলোচনা আমাদের কিন্তু পূর্ববর্তী অ্যাফোরিজম গুলোতে কিন্তু হয়ে গেছে, সেগুলো আমরা জেনেছি। তো এখন আজকে আমরা তারই কিছু অংশ আজকেও জানবো, কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন। এই ভিন্নতাটা আসলে শুরু হয়েছে, আমরা যেহেতু আজকে 129 নম্বর অ্যাফোরিজম থেকে আলোচনা শুরু করব, কিন্তু মূলত এর সূচনাটা শুরু হয়েছে 128 নম্বর অ্যাফোরিজম। অর্থাৎ আমরা যদি 128 নম্বর অ্যাফোরিজমটা একটু মনে করার চেষ্টা করি, তাহলে আমরা নিশ্চয়ই প্রত্যেকেই মনে করতে পারবো যে সেখানে স্যার বলেছিলেন যে আপনার আহ যদি আমরা কোনো ভেষজ পরীক্ষা করতে চাই, সেক্ষেত্রে উনি আহ খুব সুস্পষ্ট ভাবে একটা কথা বলেছিলেন যে 30 শক্তির কয়েকটি গ্লোবিউলস পরপর কয়েকদিন গ্রহণ করলে বা প্রোভারকে খাওয়ালে সেখান থেকে একটা লক্ষণ বা তার যে স্বকীয়তা সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি এটা শুরু করি
স্যার যদিও 128 নম্বর অ্যাফোরিজমে এই নির্দেশনা দিয়েছেন, কিন্তু এই 129 নম্বর অ্যাফোরিজমে ওই ধারাবাহিকতায় পরবর্তী সতর্কতামূলক আমাদেরকে কতগুলো গাইডলাইন স্যার দিয়ে গেছেন। আসুন আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আমরা জানার চেষ্টা করি যে গত অ্যাফোরিজমে স্যার যেখানে আমাদেরকে 30 শক্তির 4-5টা করে গ্লোবিউলস খাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রুভিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আবার এখানে স্যার কি সতর্কতা আমাদেরকে জানিয়ে যাচ্ছেন, আমরা সেই বিষয়টা আজকের ক্লাসের শুরু থেকেই জানার চেষ্টা করি। তো 129 নম্বর অ্যাফোরিজমে আমরা মূলত যে জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা পূর্ববর্তী অ্যাফোরিজমে যেভাবে দেখে এসেছি যে ড্রাগ প্রুভিং এর ক্ষেত্রে আমরা কি কি জেনেছিলাম যে যদি খুব ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করা হয় তাহলেও সেটা কিন্তু একটা ইফেক্ট প্রদর্শন করে, এবং যেগুলো খুব উগ্রবীর্য সেগুলো খুব অল্প মাত্রায় গ্রহণ করার কথা বলা হয়েছিল, তাই না? তো এই যে সতর্কতাগুলো কথা তখন বলা হয়েছিল, এখন 30 শক্তির গ্লোবিউলস খাওয়ার নির্দেশনা দেওয়ার পরে এসে স্যার আবার এইখানে এই অ্যাফোরিজমে একটু সেই ক্ষেত্রে আলাদা রকম একটা সতর্কতা, এবং সতর্কতার পাশাপাশি এই ক্ষেত্রে আমরা যখন অ্যাফোরিজমটা পড়ব সেখানে আমরা দেখব যে কিছু বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় আপনার প্রুভিং এর ক্ষেত্রে। হ্যাঁ, ড্রাগ প্রুভিং এর ক্ষেত্রে যে লক্ষ্য করা যায় অ্যাকচুয়ালি অর্গাননটা যদি সামগ্রিক ভাবে আমরা মূল্যায়ন করি বা আমরা যদি এটাকে জানার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে স্যার কত সূক্ষ্মাতি ভাবে প্রতিটা জিনিস উনি অবজার্ভ করে গেছে, যে ওই নির্দেশনা দিয়েছেন ঠিকই, তারপরে আবার এই নির্দেশনা কেন প্রয়োজন আসুন আমরা অ্যাফোরিজমটা পড়ি। আমি এখানে একটা মানে সার সংক্ষেপ লিখেছি, যেটা আমি লিখে থাকি প্রত্যেকবারই, যে ঔষধ পরীক্ষাকালে পরীক্ষকের প্রতিক্রিয়ার বৈচিত্র্যতা আমরা আগে যেমনটা দেখেছিলাম এবারে একটু ভিন্নটা দেখি। পাশাপাশি কি এই অ্যাফোরিজমে একটা অনেক সতর্ক করেও যাচ্ছেন, একটা সতর্কতা দিয়েছেন। কি সতর্কতা? সেই ক্ষেত্রে স্যার এখানে বলে গেছেন পরীক্ষাকালে ভেষজের ক্ষুদ্র মাত্রা থেকে শুরু করার বিষয়ে স্যার সতর্কতা দিয়ে গেছেন। কেন দিয়ে গেছেন, কোন প্রেক্ষাপটে দিয়ে গেছেন, আসুন আমরা অ্যাফোরিজমটাকে একবার নিজেরা পড়ি, তারপরে আমরা এগুলো নিয়ে ব্যাখ্যা করব এবং আশা করি আমরা বুঝে যাবো বিষয়গুলো কি। তো স্যার এখানে কি বলছেন, আচ্ছা স্যার এখানে কি বলছেন, বলছেন if the effect that result from such a dose are but slight, যদি if the effects প্রভাব, কিসের প্রভাব, that that result from such a dose, কেমন ধরনের ডোজ, বাট স্লাইড খুবই মৃদু, ঠিক আছে, মানে এমন কোন মাত্রা যেখান থেকে মানে এমন কোন আপনার ডোজ যেখান থেকে আপনার ফলটা খুবই মৃদু হয়, খুবই সামান্য হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি বলছে, এ ফিউ মোর গ্লোবিউলস মে বি টেকেন ডেইলি। দেখা গেল আপনি কোন একটা ভেষজ প্রুভিং এর উদ্দেশ্যে ওই যে 30 শক্তির ওটা আপনি ধরুন খেয়েছেন, কিন্তু সেটার মাত্রাটা খুবই কম, তখন স্যার বলছেন কি এ ফিউ মোর গ্লোবিউলস মে বি টেকেন ডেইলি, অর্থাৎ আরো কিছু গ্লোবিউলস প্রত্যেকদিন সেবন করা যেতে পারে, আনটিল, কতক্ষণ এটা সেবন করা যাবে, আনটিল যতক্ষণ না পর্যন্ত দে বিকাম মোর ডিস্টিংক্ট অ্যান্ড স্ট্রঙ্গার, দে বিকাম মোর ডিস্টিংক্ট অ্যান্ড স্ট্রঙ্গার, মানে এটা আরো বেশি আপনার স্পষ্ট এবং শক্তিশালী না হয় ততক্ষণ পর্যন্ত। কি সেটা, কি শক্তিশালী না হয়, অ্যান্ড দ্য অল্টারনেশন অফ দ্য হেলথ মোর কনস্পিকিউয়াস, অর্থাৎ এখানে স্যার বলতে চাচ্ছেন যে আপনি খুব মৃদু মাত্রায় হয়তো কোনো ওষুধ গ্রহণ করেছেন, কোনো ভেষজ গ্রহণ করেছেন, কিন্তু দেখা গেল কি যে মানে এমন একটা মাত্রা আপনি গ্রহণ করেছেন যার ফলসমূহ খুবই সামান্য বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে স্যার বলছেন কি আরো কিছু গ্লোবিউলস গ্রহণ করার জন্য। কতক্ষণ পর্যন্ত গ্রহণ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওই ভেষজের যে বৈশিষ্ট্য, যে গুণ, যেহেতু আমরা ভেষজ প্রয়োগ করছি ওর গুণ আরো বেশি আপনার কি হয়, মোর ডিস্টিংক্ট, অর্থাৎ আরো বেশি শক্তি আপনার স্পষ্ট এবং স্ট্রঙ্গার, শক্তিশালী ভাবে প্রকাশ পায়, এবং কি করে দ্য অল্টারনেশন অফ হেলথ মোর কনস্পিসিয়াস, অর্থাৎ যেহেতু প্রুভারের শরীরে ড্রাগ প্রুভিং করলে তার কিছু পরিবর্তন আসে, এই পরিবর্তন অল্টারনেশন অফ হেলথ
হেলথের এই পরিবর্তনটা যেন আরো সুস্পষ্ট যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত এটা আপনার ডেইলি কতগুলো গ্লোবিউলস খাওয়ার ব্যাপারে স্যার বলেছেন। আচ্ছা, ফর মোর ফর অল পারসন, পরবর্তী লাইনে দেখুন স্যার কি বলছে, যে ফর অল পারসনস আর নট এফেক্টেড বাই এ মেডিসিন ইন অ্যান ইকুয়াল গ্রেড ডিগ্রি। অর্থাৎ স্যার এখানে বলতে চাচ্ছেন যে সকল ব্যক্তিদের মধ্যে এই প্রভাব আর নট এফেক্টেড বাই এ মেডিসিন, একটা মেডিসিনের পক্ষে একটা ভেষজের পক্ষে ইকুয়াল গ্রেড ডিগ্রি মানে একই রকম ভাবে প্রভাব ফেলতে পারে না। অর্থাৎ স্যার বলছেন যে এই যে আপনি ভেষজটা গ্রহণ করছেন, এই ভেষজটা কি যে একই পরিমাণ বা সকল ব্যক্তির ভিতরে একই রকম প্রভাব সে ফেলতে পারে না বা দেখাতে পারে না। অন দ্য কন্ট্রারি, পক্ষান্তরে, দেয়ার ইজ, দেখুন আমি যে বলছিলাম যে এখানে আমরা বৈচিত্র্যতা দেখবো, ভেষজ পরীক্ষার ক্ষেত্রে ভেষজ এবং পরীক্ষকের কিছু বৈচিত্র্যতা দেখবো, এইখান থেকে বৈচিত্র্যতার অংশটা শুরু হচ্ছে। কি বলছে, অন দ্য কন্ট্রারি অর্থাৎ পক্ষান্তরে, যেহেতু একই রকম ভাবে দেখা যায় না, তাহলে এখানে বলছে পক্ষান্তরে দেয়ার ইজ এ ভাস্ট ভ্যারাইটি ইন দিস রেসপেক্ট। অর্থাৎ এই দেয়ার ইজ এ ভাস্ট ভ্যারাইটি ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে আপনার কি হয় যে মানে বিশদ মানে বৈচিত্র্যতা বা ভিন্নতা, ব্যাপক ভিন্নতা এখানে পরিলক্ষিত হয়। সো দ্যাট সামটাইমস অ্যান্ড অ্যাপারেন্টলি উইক ইন্ডিভিজুয়াল মে বি বাই স্কেয়ারসলি, কি বলছেন, সো দ্যাট সামটাইমস কোন কোন সময়, অ্যান্ড অ্যাপারেন্টলি উইক ইন্ডিভিজুয়াল, অ্যাপারেন্টলি মানে কি আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে একদম দুর্বল ইন্ডিভিজুয়াল মানে কি ব্যক্তিত্ব বা প্রভার, এখানে ইন্ডিভিজুয়াল মানে প্রভার, মেবি স্কেয়ারসলি, স্কেয়ারসলি মানে কি মানে মানে সম্পূর্ণ না অথবা একেবারেই না। তার মানে কি দেখা যাচ্ছে, আমরা যদি বাক্যটা শেষ করি তখন আমরা বুঝবো যে এখানে স্যার বলতে চাচ্ছেন যে অ্যাপারেন্টলি উইক যে প্রভার তার শরীরেও আদৌ দেখা যায় না অথবা খুবই অল্প দেখা যায়, কি দেখা যায়, এই যে স্কেয়ারসলি এট অল এফেক্টেড বাই মডারেট ডোজ, অর্থাৎ পরিমিত মাত্রায় ওষুধ সেবন করলে মানে খুবই কম দেখা যায়। কখন? মডারেট ডোজ অফ এ মেডিসিন নোন টু বি পাওয়ারফুল ক্যারেক্টার। অর্থাৎ স্যার এখানে বলছেন যে একজন দুর্বল চিত্তের মানুষ, তার ভিতরে তো ভেষজ পড়লে অনেক পরিমাণ প্রভাব দেখতে পাওয়া যাওয়ার কথা, কিন্তু মজার বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে এমন দেখা যায়, সামটাইমস মানে কোনো কোনো ক্ষেত্রে এটা দেখা যায় অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে দুর্বল যে প্রভার যে ব্যক্তি বা যার পরে ওষুধ প্রয়োগ পরীক্ষা করা হচ্ছে পরীক্ষক, ওনার ভেতরে কি দেখা যায়, খুবই কম ওষুধের প্রভাব দেখা যায়। কোন ওষুধের প্রভাব দেখা যায় সেটাও এই লাইনে উনি সম্পন্ন করছেন, এই যে মডারেট ডোজ অফ এ মেডিসিন নোন টু বি এ পাওয়ারফুল ক্যারেক্টার, অর্থাৎ খুবই শক্তিশালী ভাবে পরিচিত এমন যে ভেষজ, যেটা খুবই উগ্রবীর্য টাইপের ভেষজ, এইভাবে সে পরিচিত, যেটা খুবই শক্তিশালী একটা ভেষজ, অথচ কি হচ্ছে দেখা যাচ্ছে প্রুভিং এর সময় এমন কোন কোন ক্ষেত্রে যে এমনিতে একটা দুর্বল চিত্তের মানুষ, তারপরে যদি একটা আপনার মডারেট ডোজ প্রয়োগ করা হয়, যদি সেটা আপনার এই যে ভেষজের বিভিন্ন বৈচিত্র্যতা আছে, কোনটা উগ্রবীর্য, কোনটা একটু স্বাভাবিক, কোনটা একটু দুর্বল চিত্তের, তাই না? আমরা তো আগেই এগুলো শিখেছি, আগেই আমরা জেনেছি। তো এই ক্ষেত্রে কি হয় সাধারণত যেটা হয়, যারা দুর্বল চিত্তের প্রভাব থাকেন তাদের শরীরে খুব দুর্বল একটা ওষুধ প্রয়োগ করলেও কিন্তু অনেক লক্ষণ মানে প্রডিউস হওয়ার কথা, কিন্তু এইখানেই বৈচিত্র্যতা। স্যার এখানে বলতে চাচ্ছেন যে শক্তিশালী হিসাবে পরিচিত বা উগ্রবীর্য হিসেবে পরিচিত এমন ঔষধও অনেক ক্ষেত্রে কি হচ্ছে, দুর্বল চিত্তের যে প্রভাব তার শরীরে পর্যাপ্ত বা মানে খুবই কম লক্ষণ প্রডিউস করছে, যেখানে কিনা ওই একই ব্যক্তির পরে, যেখানে কিনা হোয়াইল হি ইজ স্ট্রংলি মানে কি ওই প্রভাব, হি ইজ স্ট্রংলি এনাফ অ্যাক্ট, এই যে যথেষ্ট শক্তিশালী ভাবে অ্যাক্ট মানে কি কাজ করছে বা প্রতিক্রিয়া দেখাচ্ছে, কি অন দা আদার অফ অন দা আদার অন বাই আদার অফ এ মাস উইকার কাইন্ড। অর্থাৎ এখানে কি বলছেন যে অথচ ওই ব্যক্তি অনেক বেশি আপনার প্রতিক্রিয়া দেখাচ্ছে বা আপনার ক্রিয়া দেখাচ্ছে, তার লক্ষণ ফুটে উঠছে কিভাবে, অপেক্ষাকৃত দুর্বল যে সমস্ত বিষয় আছে সেটা গ্রহণের ক্ষেত্রে। অর্থাৎ এই বাক্যটিকে যদি আমরা এক বাক্যে সরল ভাবে বলতে চাই বা বুঝতে চাই, তাহলে আমরা এটা আমরা পেয়ে যাই যে স্যার এখানে বলছেন
যে এমন অনেক ধরনের কোনো কোনো ক্ষেত্রে এমন প্রুভার পাওয়া যায় বা এমন পরীক্ষার ক্ষেত্রে এমন দেখা যায় যে দুর্বল চিত্তের যে প্রুভার, তারপরে যদি একটা শক্তিশালী ভাবে পরিচিত বা শক্তিশালী হিসেবে পরিচিত এমন ভেষজ প্রয়োগ করা হয়, কিন্তু দেখা যায় তার ভিতরে তেমন কোনো লক্ষণ প্রকাশিত হচ্ছে না, অথচ ওই একই ব্যক্তি, ওই একই পরীক্ষক অনেক বেশি লক্ষণ প্রডিউস করছেন কখন, যখন তারপরে একটা দুর্বল হিসেবে পরিচিত এমন ভেষজ প্রয়োগ করা হয়। তাহলে বিষয়টা সম্পূর্ণ উল্টা। পরবর্তী লাইনে এসে দেখুন স্যার এই কথার এবার বিপরীত কথা বলছেন। যদি এইখানে কি বলা হচ্ছে দুর্বল চিত্তের পরীক্ষক, আর এবার স্যার বলছেন যে শক্তিশালী পরীক্ষকের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে দেখেছেন, তাহলে বুঝবেন যে এটার বৈচিত্র্যটা কতখানি। এখানে বলছেন অ্যান্ড অন দা আদার হ্যান্ড, মানে অন দা আদার হ্যান্ড অন্যদিকে বা অন্যভাবে দেয়ার আর ভেরি রোবাস্ট পারসন, মানে খুব শক্তিশালী ব্যক্তি হু এক্সপিরিয়েন্স ভেরি কনসিডারেবল মরবিড সিমটম, মানে কি বলছেন খুবই বিবেচনা করা যায় এমন সিমটম উনি ই করেছেন, মানে কনসিডারেবল সিমটম উনি প্রডিউস করেছেন ফ্রম অ্যান অ্যাপারেন্টলি মাইল্ড মেডিসিন। অর্থাৎ কি একজন শক্তিশালী ব্যক্তি তারপরে যদি কোনো দুর্বল কোনো ভেষজ প্রয়োগ করে তার শরীর কত প্রতিক্রিয়া দিবে? স্বাভাবিকভাবেই কি বলা হয় যে না এখানে তো দিবে না, কারণ সে তো শক্ত সামর্থ্য, তাকে দুর্বল করতে গেলে তার ভাইটাল ফোর্স অনেক স্ট্রং, তো তাকে তার ভিতরে কোনো লক্ষণ প্রডিউস করতে গেলে একটা শক্তিশালী ভেষজ প্রয়োগ করতে হবে। অথচ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে উল্টা। কি বলছেন যে শক্তিশালী পরীক্ষক কিন্তু দুর্বল হিসাবে পরিচিত বা অপেক্ষাকৃত কম উগ্র এমন ভেষজ যেটা প্রয়োগ করলে কি হচ্ছে অনেক বেশি লক্ষণ প্রডিউস করছে, অথচ অথচ কি হচ্ছে অ্যান্ড অনলি স্লাইটার সিমটম, অর্থাৎ খুবই সামান্য লক্ষণ ফ্রম দা স্ট্রঙ্গার ড্রাগ। একজন শক্তিশালী পরীক্ষককে তার জীবনী শক্তিকে নাড়া দিতে গেলে শক্তিশালী ড্রাগ লাগবে, খুব স্বাভাবিক হিসাব। কিন্তু বৈচিত্র্যতা এখানে যে শক্তিশালী পরীক্ষক হলেও তার ভাইটাল ফোর্সকে নাড়া দিতে পারছে না আপনার শক্তিশালী ড্রাগ। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে ওই একই ব্যক্তিকে অপেক্ষাকৃত কম শক্তিশালী ড্রাগ সেটা দিলে তার শরীরে অনেক লক্ষণ প্রকাশিত হচ্ছে। এই জন্যই আসলে স্যার এইখানটাতে ওই যে বললাম আগের অ্যাফোরিজমে বলেছে 30 শক্তি 4-5টা করে খাওয়াতে, তো সেইটা খাওয়ালে আমরা কি কি পাবো না পাবো সেগুলো আগের অ্যাফোরিজমে আমরা জেনেছি বা শিখেছি। কিন্তু এইখানে এসে দেখুন একটু ভিন্নতা পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা যখন প্রুভিং করব তখন ওই অ্যাফোরিজমের কথাগুলো মাথায় রাখবো, আবার এই অ্যাফোরিজমে বলে যাওয়া নির্দেশনাটা মাথায় রাখবো, কারণ কি যে ঘটবে এটা তো আমরা কেউই জানি না। যেহেতু আমাদের একটা আননোন কোনো মেডিসিন আমরা প্রুভ করতে চলেছি, তো সেই ক্ষেত্রে কি ঘটবে আমরা কেউ জানি না, ফলে আমরা যেন সতর্ক থাকতে পারি বা আমাদের ভিতরে এই নলেজটা যেন থাকে। আমরা দেখা গেল যে প্রয়োগ করলাম একটা প্রুভারের পরে, ধরুন এই অ্যাফোরিজমটাকে যদি আমরা বাস্তবে কল্পনা করি যে আমরা কোনো একজন প্রুভারকে নির্ধারণ করলাম একটা আননোন কোনো ড্রাগ আমরা তারপরে প্রুভ করব, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আপনার প্রয়োগ করলে ওনার শরীরে কিভাবে রিয়াক্ট করে, এই যে কিভাবে রিয়াক্ট করতে পারে তার জন্য তো আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এখন সেই ক্ষেত্রে কি কি হতে পারে তারই কিন্তু ক্যাটাগরি এখানে আমরা কিছুটা উপলব্ধি করতে পারলাম, যার ভিতরে একটা ক্যাটাগরি হচ্ছে এমন যে দুর্বল চিত্তের পরীক্ষক তারপরে দুর্বল ড্রাগ প্রুফ দিলেও অনেক লক্ষণ প্রকাশিত হচ্ছে, অথচ শক্তিশালী ড্রাগ দিলে তেমন কোনো লক্ষণ প্রকাশিত হচ্ছে না। আবার শক্তিশালী পরীক্ষক তাকে অনেক দুর্বল চিত্তের ওষুধ বা দুর্বল অপেক্ষাকৃত কম উগ্র ঔষধ প্রয়োগ করলেও অনেক লক্ষণ সে প্রডিউস করছে, অথচ শক্তিশালী ওষুধ প্রয়োগ করলে তার ভিতরে তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখন আসুন পরবর্তী লাইনে কি সতর্কতা স্যার এখানে বলছেন। নাও এখন as this cannot be known বিফোর হ্যান্ড, অর্থাৎ আমরা যেহেতু এটা আগে থেকে জানতে পারি না, ইট ইজ অ্যাডভাইজেবল টু কমেন্স, মানে ইট ইজ অ্যাডভাইজেবল এটা উপদেশ দেওয়া হচ্ছে বা এটা আপনাকে মানতে হবে বা এভাবে আপনি সবসময় সতর্ক থাকতে পারেন কি টু কমেন্স, কমেন্স মানে শুরু করা, ইন এভরি ইন্টেন্স উইথ এ স্মল ডোজ অফ ড্রাগ। অর্থাৎ আপনার আপনার কি এখানে কি উপদেশ দিচ্ছেন স্যার, এখানে উপদেশ দিচ্ছেন যে আপনি শুরু করতে পারেন খুবই ক্ষুদ্র মাত্রা থেকে, ড্রাগের খুব ক্ষুদ্র মাত্রা দিয়ে, এন্ড হোয়ার সুইটেবল এন্ড রিকুইসাইড, অর্থাৎ যেখানে আপনার মানে উপযুক্ত এবং মানে আপনার প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে টু ইনক্রিজ দ্য ডোজ মোর এন্ড মোর ফ্রম ডে টু ডে, অর্থাৎ
আপনি যেখানে মনে করবেন যে এটা উপযোগী এবং আবশ্যক সেখানে মাত্রা প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি করাই আপনার যুক্তিসঙ্গত। এখন আসুন আমরা একটু সূত্রটা নিয়ে সাধারণভাবে কথা বলি। অ্যাকচুয়ালি এই অ্যালগরিদমটাতে স্যার কি বলছেন? স্যার এখানে কতগুলো বিষয় বলছেন যে আমরা আগের অ্যালগরিদমে জেনেছি যে আমাদের ড্রাগ দিলে, ড্রাগ আমরা গ্রহণ করলে কিছু বিশৃঙ্খলা তৈরি হবে, সেটাই ওই ড্রাগের বৈশিষ্ট্যতা। আমরা তো ওইগুলোই জানার জন্য এটা করতেছি। কিন্তু যখন আমরা এটা করতে যাব সেই ক্ষেত্রে এমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনি কোন একটা ড্রাগের কয়েকটা গ্লোবিউলস খেয়েছেন, খাওয়ার পরে আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে প্রথম নির্দেশনা অ্যালগরিদমে স্যার আপনাকে বলছেন যে আপনি প্রত্যেকদিন অপেক্ষাকৃত একটু অধিক ডোজ বা অপেক্ষাকৃত বেশি গ্লোবিউলস একটু খাইতে থাকেন, রেগুলার ডেইলি খাইতে থাকেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আপনার শরীরে ওই ওষুধের যে সক্রিয়তা রয়েছে সেটা স্পষ্টভাবে ফুটে উঠছে অথবা শক্তিশালীভাবে ফুটে উঠছে, অথবা আপনার শরীরের যে পরিবর্তন, অল্টারনেশন অফ হেলথ, এটা স্পষ্ট হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনি এটা গ্রহণ করতে থাকুন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, স্যার এখানে বলছেন কি, এই যে আপনি এটা শুরু করতেছেন, কিন্তু এইভাবে আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি দেখতে পাবেন এই ক্ষেত্রে অনেক দুর্বল চিত্তের পরীক্ষক, দুর্বল চিত্তের বা অপেক্ষাকৃত কম শক্তিশালী ভেষজ গ্রহণ করে অনেক লক্ষণ প্রডিউস করছে। সরি, আপনার অনেক শক্তিশালী ওষুধ গ্রহণ করার পরেও তাদের কিছু হচ্ছে না। কম আপনি দুর্বল চিত্তের অপেক্ষাকৃত কম শক্তিশালী ওষুধ গ্রহণ করে তার ভিতরে অনেক লক্ষণ প্রডিউস হচ্ছে। আবার বিপরীত ভাবে কি দেখা যায় যে শক্তিশালী কোন একজন পরীক্ষক, সে কিন্তু আপনার যেহেতু শক্তিশালী, আমরা কি বুঝতে পারি বা কি ধারণা করতে পারি যে এখানে শক্তিশালী তাকে, তার ভাইটাল ফোর্সকে দুর্বল করতে গেলে, বিকৃত করতে গেলে শক্তিশালী উগ্র জাতীয় অপেক্ষাকৃত উগ্র মেডিসিন তাকে প্রয়োগ করতে হবে, কিন্তু সেটা দিয়ে কোনো কিছু তার পরিবর্তন হচ্ছে না, দেখা যাচ্ছে। অথচ একই ব্যক্তিকে যদি অপেক্ষাকৃত কম উগ্র মেডিসিন দেওয়া হয় তাহলেও অনেক আপনার লক্ষণ প্রডিউস করে। মানে এইটা থেকে আমরা কিন্তু এই বৈচিত্র্যটা সম্পর্কে একটা ধারণা পেলাম। 2 নম্বর বিষয় এই সূত্রে। তৃতীয় বিষয়ে হচ্ছে একটা সতর্কতা। এক্ষেত্রে স্যার কি বলছেন, যেহেতু কি ঘটবে ভেষজ প্রোভিং ক্ষেত্রে কি ঘটবে এটা আমরা জানি না, সেক্ষেত্রে স্যার বলছেন কি আপনি ক্ষুদ্র মাত্রা থেকে শুরু করুন, ওষুধের ক্ষুদ্র মাত্রা থেকে আপনি মানে আপনার প্রভারকে দেওয়া শুরু করুন। এইটা দিতে দিতে আপনি প্রয়োজন মতো এবং আপনি পরিস্থিতি বুঝে, যদি আপনি মনে করেন যে এটা উপযোগী, এই প্রভার নিতে পারবে, উপযোগী মানে কি, সেই প্রভারের কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন সে নিতে পারবে এবং আপনার এটা এটা আপনার আবশ্যক এই মুহূর্তে, তাহলে আপনি কি করবেন, প্রতিদিনই উত্তরোত্তর কিছু আপনি এই মাত্রা আপনি বাড়াতে পারবেন। এটা ছিল 129 নম্বর অ্যাফোরিজমের মূল আলোচনা। তো আসুন আমরা একটু পরবর্তী আলোচনায় প্রবেশ করি। তো আচ্ছা, 130 নম্বর অ্যাফোরিজম, 130 নম্বর অ্যাফোরিজমে এসে স্যার কি বলছেন? স্যার এখানে এসে বলছেন যে ভেষজের পরীক্ষাকালে প্রথম মাত্রা যথেষ্ট শক্তিশালী হওয়ার সুবিধা। অর্থাৎ একটু আগে আমরা যেটা শিখে আসলাম সেই ক্ষেত্রে যে কি হবে এটা কিন্তু আমরা জানি না, যে কোন ধরনের পরিস্থিতি তৈরি হবে জানে না। এবং আমাদের সেই সাথে আরেকটা ধারণা দেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, পরীক্ষকের দুর্বল চিত্তের পরীক্ষক বা শক্তিশালী পরীক্ষক, তাদের ক্ষেত্রে আপনার ভিন্ন ভিন্ন ভাবে রিয়াক্ট করতে পারে ভেষজের বৈশিষ্ট্য। এইটা আমরা জানলাম। কিন্তু এখন যদি ঘটনাটা আপনার জন্য এমন ঘটে যে না, আপনি যে প্রুভারকেই দেন না কেন, ধরুন সেটা দুর্বল চিত্তেরই হোক বা শক্তিশালী প্রুভারই হোক, এবং সেটা অপেক্ষাকৃত কম উগ্র ভেষজ হোক বা উগ্র ভেষজ হোক, যেটাই হোক না কেন, আপনি প্রথম ডোজ দেওয়ার পরেই যদি কিনা আপনার পরীক্ষক পর্যাপ্ত পরিমাণে সে আপনার লক্ষণ প্রডিউস করে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, বা সেইটা আপনি যদি পেয়ে যান তাহলে এটাতে আপনার কোনো সুবিধা আছে কিনা, সেই বিষয়টি আসলে স্যার এখানে তুলে ধরেছেন আমাদের এই অ্যাফোরিজমে। তা আসুন অ্যাফোরিজমটা আমরা সকলে একসাথে পড়ি, তাহলে আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। স্যার এখানে বলছেন, ইফ এট দ্য ভেরি কমেন্সমেন্ট, কমেন্সমেন্ট মানে কি, একদম শুরুতে, একেবারেই শুরুতে, আরম্ভে। কিসের আরম্ভে? দ্য ফার্স্ট ডোজ অ্যাডমিনিস্টার্ড shall have been sufficiently strong, অর্থাৎ কি বলছে, প্রথম ডোজ অ্যাডমিনিস্ট্রেট মানে প্রয়োগ করা হয়েছে, shall have been sufficiently strong মানে পর্যাপ্ত পরিমাণে মানে এটা শক্তিশালী হয়। দিস অ্যাডভান্টেজ ইজ গেইনড, অর্থাৎ একটা সুবিধা এখানে পাওয়া যায় বা একটা সুবিধা এখানে তৈরি হয়, ঠিক আছে, একটা অর্জন করা যায় একটা সুবিধা। কি? দ্যাট, এইবার বলছে সুবিধাটা কি, দ্যাট দ্য এক্সপেরিমেন্টার, অর্থাৎ পরীক্ষক, লার্নস দ্য অর্ডার অফ সাকসেশন,
অফ দ্য সিমটম, অর্থাৎ আপনার পরীক্ষক এই ক্ষেত্রে তার লক্ষণের যে ক্রমবিন্যাস, অর্ডার অফ সাকসেশন মানে কি, সাকসেশন মানে আপনার ক্রমবিন্যাস, হ্যাঁ, অর্ডার অফ সাকসেশন, তার যে কিসের, এই যে অর্ডার অফ সাকসেশন কিসের মানে আপনার ক্রমটা কিসের, সেটা হচ্ছে সিমটমের ক্রমবিন্যাসটা এক্ষেত্রে আপনার পরীক্ষা খুব সুন্দর করে এটা উনি কি করতে পারেন, এটা উনি জানতে পারেন বা এটা উনি ধরতে পারেন, বুঝতে পারেন, এন্ড এবং কি করতে পারেন, যেহেতু উনি বুঝতে পারছেন, এন্ড ক্যান নোট, উনি এটা নোট করতে পারেন, নোট ডাউন অ্যাকুরেটলি, সঠিকভাবে উনি এটাকে নোট ডাউন করতে পারেন। দ্য পিরিয়ড, কি নোট ডাউন করতে পারেন, কি লক্ষণ আসছে সেটা, পাশাপাশি দ্য পিরিয়ড অ্যাট হুইচ ইট অকার্স, ইজ অকার্স, অর্থাৎ ওই মুহূর্তটা কখন কখন কোন লক্ষণটা আসছে সেটা উনি এখানে সুন্দর করে নোট করতে পারেন। এইটুকু যদি আমরা একটু আলোচনা করে নিই আগে, তাহলে আমাদের পুরো অ্যাফোরিজমটা বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোনো একটা ভেষজ প্রুভিং এর উদ্দেশ্যে কোনো প্রুভারকে প্রয়োগ করেছি, কিন্তু ঘটনাটা এই যে প্রয়োগ করলাম, প্রয়োগ করার পরে যদি ঘটনাটা এমন ঘটে যে প্রথম ডোজেই আমার প্রোভার সাফিসিয়েন্ট আপনার রেসপন্স করছে, পর্যাপ্ত পরিমাণে তার ভেতরে লক্ষণ প্রডিউস হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা একটা সুবিধা পাচ্ছি। কি সুবিধা পাচ্ছি, সেই সুবিধাটাই স্যার এখানে বর্ণনা করছেন। বর্ণনা শুরুতে উনি বলছেন যে পরীক্ষক এই ক্ষেত্রে তার যে ক্রমবিকাশ, অর্থাৎ আপনার লক্ষণের ক্রমবিকাশ, তার ভিতর একটা একটা করে লক্ষণ প্রকাশিত হচ্ছে, এই যে প্রকাশিত হচ্ছে একটা একটা করে লক্ষণ, এই যে ক্রমটা, প্রথমে মাথায় ব্যথা শুরু হলো, তারপরে হয়তো গা ঘোরানো, মাথা মানে গার ভেতরে ঝিমানো ভাব শুরু হলো, তারপরে হয়তো একটা অবসন্ন ভাব শুরু হলো, কিছুক্ষণ পরে তার বমি বমি পাওয়া শুরু হলো, এই যে বিভিন্ন লক্ষণ আসছে, এর কিছুক্ষণ পরে দেখা গেল তার গায়ে জ্বর চলে আসলো। এই যে একটা লক্ষণ, এতগুলো লক্ষণ তার ভেতরে ধীরে ধীরে প্রকাশিত হলো, যদি প্রথমেই এইগুলো চলে আসতে থাকে তাহলে এই যে ধারাবাহিকভাবে হচ্ছে, ধারাবাহিকভাবে বিভিন্ন লক্ষণ প্রডিউস হচ্ছে, এইটা উনি খুব সুন্দর মতন এটা উনি বুঝতে পারেন, এটা উনি ধরতে পারেন, এবং এটা উনি মানে আপনার জানতে পারেন, এই যে লক্ষণের ক্রমবিন্যাসটা ভালোভাবে জানতে পারেন। আবার কি করতে পারেন, যেহেতু উনি এটা জানতে পারেন, এটা উনি সুন্দর করে নোট ডাউন করতে পারেন যে কি কি লক্ষণ তার ভিতরে আসলে। এখানে দুইটা জিনিস নোট ডাউন করতে পারেন, তার কি কি কষ্ট বা কি কি লক্ষণ তার আসছে এটা, পাশাপাশি কোনটার পরে কোনটা আসছে বা কখন কখন এই লক্ষণগুলো আসলো, সেই টাইমটা উনি এখানে উল্লেখ করতে পারেন। আচ্ছা, পরবর্তীতে স্যার বলছেন কি হুইচ ইজ ভেরি ইউজফুল, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, কোনটা, এই যে লক্ষণগুলো ক্রমবিন্যাসে ধরতে পারা এবং এটাকে কখন কোনটা আসছে এই জিনিসটাকে সুন্দর করে আপনার লিপিবদ্ধ করা, যেটাকে হুইচ ইজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ, টু এ নলেজ অফ দ্য জিনিয়াস অফ দ্য মেডিসিন। জিনিয়াস অফ দ্য মেডিসিন এইটুকু যদি সুন্দর একটা বাংলা করা হয় তাহলে আসে ওষুধের সৃজনী ক্ষমতা, অর্থাৎ হুইচ ইজ ভেরি ইউজফুল, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ, ইন লিডিং টু নলেজ, অর্থাৎ ওই জ্ঞানটা অর্জনের ক্ষেত্রে, কিসের জ্ঞান, অফ দ্য জিনিয়াস অফ দ্য মেডিসিন, অর্থাৎ ওষুধের সৃজনী ক্ষমতা সম্পর্কে জানার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ফর দেন দ্য অর্ডার অফ দ্য প্রাইমারি অ্যাকশন, ফর দেন এরপরে কি হয়, যে অর্ডার অফ দ্য প্রাইমারি অ্যাকশন, অর্থাৎ আমরা আগেই তো জেনেছি কি যে আমাদের ওষুধের কিন্তু একটা প্রাইমারি অ্যাকশন হয়, একটা সেকেন্ডারি অ্যাকশন। প্রাইমারি অ্যাকশনটা কি হয় নিশ্চয়ই আপনাদের মনে আছে, এবং এটা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। তারপরে আমি এই অ্যাফোরিজমের সুবিধাতে আরেকবার একটু এটার সাথে লিঙ্কেজ করছি। আমরা প্রাইমারি অ্যাকশন এবং সেকেন্ডারি অ্যাকশন বলতে যেটা বুঝি, তো কোনো প্রুভারকে যখন প্রথম কোনো ওষুধ প্রয়োগ করা হয়, এই ভেষজ শরীরে যাওয়ার পরে যে যে লক্ষণগুলো প্রকাশিত হয় এটাকে বলা হয় প্রাইমারি অ্যাকশন। এবং এই যে প্রাইমারি অ্যাকশন, এই প্রাইমারি অ্যাকশনটাকে আপনার প্রতিহত করার জন্য আমাদের ভাইটাল ফোর্স একটা ক্রিয়া প্রদর্শন করে, যেটা এখানে তার সম্পূর্ণ বিপরীত, এইটাকেও বলা হয় সেকেন্ডারি অ্যাকশন বা গৌণ ক্রিয়া। তাহলে প্রথমটা হচ্ছে মুখ্য ক্রিয়া, প্রাইমারি অ্যাকশনটা হচ্ছে মুখ্য ক্রিয়া, এবং এই যে ওষুধের প্রতিক্রিয়ায় প্রভাবিত হলো আমাদের যে জীবনী শক্তি, সে বাধ্য হলো কিছু কিছু বিশৃঙ্খলা তার শরীরে আনতে, আনার পরে তো একটা সময় কি হয়, ওইটার বিরুদ্ধে সে তো একটা ফাইট করে একটা একটা পরিস্থিতি তৈরি করে এবং ওটাকে বাধা দেওয়ার চেষ্টা করে, ওটাকে আটকানোর চেষ্টা করে, এবং আটকাতে গিয়ে সে যে ক্রিয়াটা করে এটাকে বলা হচ্ছে আপনার সেকেন্ডারি অ্যাকশন বা গৌণ ক্রিয়া। তো আসুন আমরা এইটুকু একটু মনে রাখি, পাশাপাশি এই সূত্রের সাথে আমরা আলোচনার সাথে এটুকু বললাম আমরা মিলাই। এখানে কি বলছে, ফর দেন দ্য অর্ডার অফ দ্য প্রাইমারি অ্যাকশন, অর্থাৎ এই যে একটার পর একটা লক্ষণ প্রকাশ পাচ্ছে তার মানে কি, প্রাইমারি অ্যাকশন, অ্যাজ অলসো দ্যাট দ্য অল্টারনেশন অ্যাকশন, অর্থাৎ পর্যায়ক্রমিক ক্রিয়া, অর্থাৎ এইগুলোর মাধ্যমেই কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন কি কোনটা প্রাইমারি অ্যাকশন কোনটা অল্টারনেটিং অ্যাকশন, মানে পর্যায়ক্রমিক ক্রিয়া ইজ অবজার্ভ ইন দ্য মোস্ট আনঅ্যাম্বিগুয়াস ম্যানার।
অর্থাৎ এই ঘটনার কারণে যদি প্রথমেই আপনার অনেক লক্ষণ প্রকাশ পায়, প্রথম ডোজে যদি অনেক লক্ষণ প্রকাশ পায়, সেই ক্ষেত্রে আপনার পক্ষে কি কি হবে যে আপনার ওই ওষুধের সৃজনী শক্তি সম্পর্কে আপনার জ্ঞান অর্জনের একটা দারুণ সুবিধা হবে, বা আপনি একটা দারুণ একটা ক্ষেত্র পাবেন, একটা সুযোগ পাবেন। পাশাপাশি কি হবে, আপনার প্রাইমারি অ্যাকশন কোনটা, অল্টারনেটিং অ্যাকশন কোনটা, এই জিনিসটাও কিন্তু আপনি পর্যবেক্ষণ করতে পারবেন, মানে একেবারে দ্ব্যর্থহীন ভাবে, খুব স্পষ্ট ভাবে আপনি এটা কিন্তু এই জিনিসটা ধরতে পারবেন। অর্থাৎ প্রথম ডোজে যদি কোনো প্রুভারের ক্ষেত্রে এই ধরনের আমরা পাই, সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য, কারণ একটা ওই এক প্রুভিং এর ভেতর দিয়ে আমরা সবকিছু সহজে পেয়ে যেতে পারি। আচ্ছা, এরপরে কি বলছেন, ভেরি মডারেট ডোজ, মানে ভেরি মডারেট ডোজ ইভেন অফেন সিফিস ফর দা এক্সপেরিমেন্ট। অর্থাৎ মানে অনেক মানে খুব সামান্য মডারেট ডোজ, মানে কি সামান্য সামান্য আপনার যে মাত্রার যে সামান্য মাত্রার ওষুধ, হ্যাঁ, ইভেন অফেন সাফিস ফর দ্য এক্সপেরিমেন্ট, মানে পরীক্ষার জন্য যথেষ্ট হয়, প্রোভাইডেড ওনলি দ্য এক্সপেরিমেন্টার ইজ ইনডোর্ড উইথ সাফিসিয়েন্টলি ডেলিকেটেড সেন্সিটিভনেস। অর্থাৎ যদি পরীক্ষক, মানে এই ক্ষেত্রে আসলে যে জিনিসটা বলা হচ্ছে, যদি মানে পরীক্ষক যদি পর্যাপ্ত পরিমাণে সূক্ষ্ম স্পর্শকাতর সম্পন্ন হয়, মানে এই যে বলছি ডেডিকেটেড সেন্সিটিভনেস, অর্থাৎ স্পর্শকাতর সম্পন্ন। আমরা তো আগেই একটা একটা অ্যাফোরিজম কিন্তু আমরা জেনে এসেছি, সাবসেপ্টিবিলিটি বলে একটা কথা আমরা জেনে এসেছি, যে তার ভিতরে কিনা এই সেন্সিটিভনেসটা যদি অনেক বেশি থাকে। কেউ কিছু বলছেন? কেউ কি কিছু বলছেন? না দাদা, কেউ কিছু বলছে না। চিরঞ্জিত ইয়ে, রণজিৎ দার ওখানে মাইকটা অন হয়ে গেছে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, তো যেটা বলছিলাম, হ্যাঁ, যে যদি কিনা, আচ্ছা, যদি কিনা কি হয় যে আমরা দেখি যে ওই পেশেন্ট যদি অত্যন্ত স্পর্শকাতর হন, অর্থাৎ ওনাকে যদি খুব সহজে প্রভাবিত করে মেডিসিন গুলা, তাহলে কি হয় যে এই অল্প মাত্রার ওষুধও তাকে কিন্তু প্রভাবিত করতে পারে। এবং পরবর্তীতে কি বলছে, যে অ্যান্ড ভেরি অ্যাটেন্টিভ টু হিজ সেন্সেশন, তার অনুভূতি সম্পর্কে যদি উনি অত্যন্ত মনোযোগী হন। অর্থাৎ মূল কথাটা হচ্ছে এইরকম অনেকটা, যদি ওই পরীক্ষক তার তার যে আপনার সেন্সিটিভনেসটা আছে, তার যে স্পর্শকাতরতা গুলো রয়েছে, এগুলোর ব্যাপারে যদি অত্যন্ত সূক্ষ্ম ভাবে, যদি উনি খুব মানে নিবেদিত ভাবে এটাকে যদি উনি ওষুধ গ্রহণের পরে, ভেষজ গ্রহণের পরে যদি উনি অত্যন্ত নিবেদিত ভাবে সেটাকে বোঝার চেষ্টা করেন, এবং পাশাপাশি কি ওনার যে অনুভূতি গুলো আছে সেগুলোর প্রতি যদি অত্যন্ত মনোযোগী হন, তাহলে দেখা যায় যে অনেক সময় মডারেট ডোজ, খুবই মানে আপনার মধ্যম মাত্রার ওষুধও অনেক ধরনের লক্ষণ কিন্তু সে বলতে পারে, যদি উনি মনোযোগী হন। সেটাই উনি এখানে বলছেন, যদি এখানে পরীক্ষক মনোযোগী হন ওনার লক্ষণগুলোর পরে, তাহলে ওনার ভেতরে এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। মানে অল্প মাত্রায় ওষুধ প্রয়োগ করার পরেও, অর্থাৎ হ্যানিম্যান স্যার নিজে যখন কোনো দেখেছেন যে এখানে একটা মধ্যম মাত্রার ওষুধ প্রয়োগ করা হয়েছে, কিন্তু ওই প্রুভার অত্যন্ত মনোযোগী ছিলেন, ওই ঘটনাটা ঘটেছে এমনই, ওই প্রুভার অত্যন্ত মনোযোগী ছিলেন ওনার প্রতি, যে কারণে মধ্যম মাত্রার ওষুধ গ্রহণ করার পরেও ওই পরীক্ষক অনেক লক্ষণ স্যারকে প্রোভাইড করতে পেরেছেন, ওনাকে জানাতে পেরেছেন। এই জন্যই স্যার এই কথাটা এখানে বলছেন, যদি কোনো পরীক্ষক এখন মনোযোগী হন ইন। আচ্ছা, এর পরবর্তী যে লাইনটা, এটা আমাদের জন্য একটা মানে অত্যন্ত নির্দেশনামূলক একটা কথা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা বিষয়টা হচ্ছে এমন যে আমরা অনেক সময় কি কি দেখি, যখনই কোনো মেডিসিন পড়ি, ওই মেডিসিনের একটা ক্রিয়াকাল আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল গুলোতে উল্লেখ থাকে, যে এই ওষুধটা অনেকদিন কাজ করবে, কোনো কোনো ওষুধ থেকে অনেক গভীর ক্রিয়াশীল, অনেক আহ কোনো কোনো ওষুধের ক্রিয়া খুব অল্প থাকে, তাই না, লেয়ার থাকে বিভিন্ন। তো যেসব নসল ওষুধগুলো আছে এগুলো অত্যন্ত গভীর ক্রিয়াশীল ওষুধ, এদের ক্রিয়া এক ডোজ ওষুধ বহুদিন পর্যন্ত ক্রিয়া করতে থাকে। এখন এই যে ক্রিয়াটা, এটা কিভাবে নির্ধারিত হয়েছে, সেই জিনিসটাই আসলে স্যার আসলে এই লাইনটাতে বলে গেছেন, যে কিভাবে একটা ওষুধের কতদিন যে ক্রিয়া করবে সেটা আমরা কিভাবে জানতে পারি। সেটাই স্যার এখানে বলছেন। দেখেন কি বলছে, যে দ্য ডিউরেশন অফ দ্য
ডিউরেশন অফ এ ড্রাগ, অর্থাৎ একটা ওষুধের যে ক্রিয়াকাল, ডিউরেশন মানে কি সময়, অর্থাৎ একটা ওষুধের যে কাজ করার যে সময়, ক্যান ওনলি বি অ্যাসার্টাইন, অর্থাৎ মানে শুধুমাত্র তখনই নিশ্চিত হওয়া যায় বাই এ কম্পারিজন, অর্থাৎ তুলনার মাধ্যমে, অফ এ সেভারাল এক্সপেরিমেন্টস, অর্থাৎ অনেকগুলো পরীক্ষা করার করে ওই পরীক্ষার যে ফলাফল এসেছে সেগুলোকে তুলনার মাধ্যমে আপনার জানা যেতে পারে একটা ওষুধ কতদিন ক্রিয়া করবে বা তার ক্রিয়াকাল কতদিন, এটা সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই তাহলে আমরা কিন্তু একটা পরীক্ষকের পরে বা একবার পরীক্ষা করে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো। আমাদের কি করতে হবে, সেভারাল টাইম সেটা কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে, করে দেখা যাচ্ছে যে হয়তো আমার শরীরে কোন ড্রাগ প্রয়োগ করার পরে সেটা হয়তো আমার কোনোদিন এটা অ্যাকশন আমার থাকলো, আমার শরীরে একটা প্রভাব থাকলো, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমাদের যারা রঞ্জিত স্যার আছেন ওনার শরীরে দেখা যাচ্ছে যে এটা আপনার 7 দিন থাকলো, আবার আমাদের এখানে মুরাদ স্যার আছেন ওনার শরীরে দেখা গেল এটা 21 দিন গেল। তাহলে এই যে এক একটা মানুষের শরীরে এক এক রকম ভাবে রেসপন্স করছে, এই প্রত্যেকটা রেসপন্সকে তুলনা করে বা পাশাপাশি রেখে তখন একটা সিদ্ধান্তে আসতে হবে, এবং এটা আপনি যখন করবেন আপনি নিজে অনুভব করতে পারবেন যে না অ্যাকচুয়ালি ওষুধটা কতদিন বা কেমন গভীর ক্রিয়াশীল এটা সম্পর্কে আপনি ধারণা পাবেন। তো যাই হোক, এটা ছিল আমাদের 130 নম্বর অ্যাফোরিজমের আলোচনা। আসুন আমরা একটু আগাতে থাকি। 100 এরপরে রয়েছে 131 নম্বর অ্যাফোরিজম। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের অ্যাফোরিজম কিন্তু এই এখনকার যে অ্যাফোরিজম গুলো বেশ একটু কম্পারেটিভলি সহজ ভাষায় লেখা, এবং কথাগুলো বা নির্দেশনাগুলো অপেক্ষাকৃত একটু সরল, যে জন্য এই অ্যাফোরিজম গুলো পড়ার মধ্য দিয়ে মূল কথাগুলো আমরা মনে হয় জেনে যাচ্ছি। তারপরেও যদি কারো কোনো ধরনের বুঝতে অসুবিধা বা স্পষ্টতা থেকে থাকে সেটা আমার আলোচনা শেষে প্রশ্ন করে আপনারা জেনে নিতে পারবেন। তো আসুন 131 নম্বর অ্যাফোরিজমে স্যার কি বলছেন, বলছেন যে আপনার এখানে আর একটা মজার বিষয় স্যার এখানে তুলে এনেছেন, হ্যাঁ, যে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত দেখছি কি স্যার বলছেন যে ডেইলি আপনাকে ওষুধ খাওয়াতে হবে, হ্যাঁ, এবং কি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আপনার লক্ষণ প্রকাশিত হচ্ছে, সুস্পষ্ট হচ্ছে, হ্যাঁ, বা তার স্বাস্থ্যের স্পষ্ট পরিবর্তন আনতে পারছে ততক্ষণ পর্যন্ত ওষুধ খাওয়াই যেতে হবে। প্রুভিং এর সময় কিন্তু এটা প্রুভ মানে সম্পূর্ণ কথা আলোচনাটাই কিন্তু আমাদের হচ্ছে প্রুভিং এর ফলে এই যে আপনার ওষুধ খাওয়ানোর বিষয়টা বলা হচ্ছে, এটা কখনকার কথা বলা হচ্ছে, বলা হচ্ছে মানে প্রুভিং এর সময়। কিন্তু আমরা এই যে আপনার 29, 30 এইখানে যে নির্দেশনাগুলো পেয়েছি তার সাথে এবার একটুখানি একটু ভিন্নতা, মানে ওইখান থেকে আর একটু ভিন্নতা, আসলে ভিন্নতা তো নয়, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি স্যার যখন এগুলো প্রুভ করতে গেছেন উনি এই অবস্টাকেল গুলো পেয়েছেন, তাই কিন্তু উনি আমাদেরকে জানিয়ে যাচ্ছেন। ফলে আমরা যদি কখনো প্রুভিং করতে যাই সেক্ষেত্রে আমরাও যেন এই সতর্কতাগুলো মাথায় রাখতে পারি, কারণ হঠাৎ করে এমন সিচুয়েশন হতে পারে যে না এটা তো অর্গাননে নাই, তাহলে আমরা এখন কি করবো, না এমন কোনো সুযোগ নাই। আপনি যদি অর্গানন পড়েন তাহলে দেখবেন যে এমন কোনো জায়গা নাই যেখানে আপনার হ্যান্ডিম্যান স্যার বলে যান যে আপনি ড্রাগ প্রুভিং করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বা কোন কোন সিচুয়েশন হতে পারে, তখন আপনি কিন্তু এখান থেকে জেনে যাবেন। অর্থাৎ একটু আগ পর্যন্ত যদি আপনার জানাটা থাকে যে না আপনি অর্গানন শুধু ড্রাগ প্রুভিং এর এই 30 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত আপনি সমস্ত তথ্য আপনার কাছে আছে, বাট 31 নম্বর এই 131 নম্বর অ্যাফোরিজমের আপনার তথ্যটা যদি আপনার কাছে না থাকে তখন কিন্তু এরকম কোনো সিচুয়েশন হলে আপনি তখন আটকে যাবেন যে ঘটনাটা কি, এখানে কিন্তু একটু ভিন্ন। সেই জন্য আমি এখানে লিখেছি কি বলছি যে উপর্যুপরি ক্রমবর্ধমান ওষুধ প্রয়োগের লক্ষণসমূহ ক্রমবিকাশ নির্ণয় করা যায়। এই যে এতক্ষণ আমরা অনেক সুন্দর সুন্দর কথা বললাম না, যে আমরা যদি এইভাবে প্রয়োগ করি তাহলে আমাদের এই লক্ষণগুলো পাবো, আমরা সুন্দর করে নোট করতে পারবো, কিন্তু এবার দেখেন ঘটনাটা কিন্তু আবার অন্যরকম ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ডিপেন্ড করে আপনার ভেষজের বৈশিষ্ট্যের পর, হ্যাঁ, ভেষজ কিভাবে সে রিয়াক্ট করতেছে এইটার পরে কিন্তু এটা ডিপেন্ড করে। আমরা অ্যাফোরিজমটা যখন পড়বো আশা করি আমাদের কাছে জিনিসটা খুবই ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি আগের অ্যাফোরিজম গুলোর সাথে এই অ্যাফোরিজমের সংঘর্ষ নাই কোথাও, কিন্তু এইখানে যে সুন্দর একটা সিমিলারিটি রয়েছে এবং একটু একটু যে ভিন্ন রাস্তার দিকে ধাবিত হচ্ছে, একটা আলাদা যে আপনার প্রকারভেদ তৈরি হয়েছে, এই জিনিসটা আমাদের ধরতে হবে এই অ্যাফোরিজম থেকে। আসলে গত অ্যাফোরিজম এই অ্যাফোরিজম একই কথা বলছে, কিন্তু এখানে একটু ভিন্ন ভাবে আপনি প্রুভ করতে গেলে আর একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন এই অ্যাফোরিজমের মধ্যে। আসলে আমরা অ্যাফোরিজমটা পড়ি। এখানে বলছেন ইফ, যদি, however in order to ascertain anything at all, মানে আমরা আসলে এই অ্যাফোরিজমের শুরুটাই হচ্ছে এমন, যদি আমরা কি করতে চাই ইন অর্ডার টু অ্যাসার্টেন এনিথিং এট অল, মানে যদি কিনা আমরা কোনো কিছু মানে নির্ণয় করার লক্ষ্যে কিছু একটা করতে চাই, মানে আদৌ কিছু নির্ণয় করার লক্ষ্যে যদি আমরা এটা করতে চাই, দ্য সেম মেডিসিন মাস্ট বি গিভেন,
আসলে এই কথাটা শুরু হচ্ছে এভাবে, তো মনে হচ্ছে যেন কি বলতেছে, পরবর্তীতে আমাদের কাছে আশা করি ক্লিয়ার হবে। দ্য সেম মেডিসিন মাস্ট বি গিভেন, অর্থাৎ একই মেডিসিন অবশ্যই প্রদান করতে হবে টু দ্য সেম পারসন, একই ব্যক্তিতে, টু টেস্ট ফর সেভারাল সাকসেসিভ ডেজ ইন এভার ইনক্রিজিং ডোজ। কথাটা একটু মার্ক করেন। এখানে স্যার কি বলছেন, যদি আমরা মানে জাস্ট আমি যথাযথ বাংলা বলে যাচ্ছি, পরে ব্যাখ্যা করলে এগুলো ক্লিয়ার হবে। যে স্যার এখানে বলছেন যদি আপনি কোনো কিছু নির্ণয় করার লক্ষ্যে কোনো কিছু আপনি করতে চান, সেই ক্ষেত্রে একই ব্যক্তির শরীরে একই ওষুধ আপনি কি করতে হবে, ক্রমবর্ধমান মাত্রায় ক্রমাগত আপনাকে কিছুদিন খাওয়াতে হবে। ঠিক আছে, ক্রমবর্ধমান মাত্রায়। অর্থাৎ আগেও দেখেন বলা হয়েছে যে আপনার প্রত্যেক দিন অপেক্ষাকৃত একটু বেশি মাত্রায় ওষুধ খেতে হবে, সেই কথাটাই এখানে বলছে একটু অন্য ভাষায়। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি ঘটবে, যদি আগেও তো বলে তাহলে এখানে আবার বলছেন, কিন্তু ঘটনাটা কি এখানে দেখুন, উই হ্যাভ দেয়ার বাই লার্ন, ঠিক আছে, তখন আমরা আসলে কি জানতে পারবো, নো ডাউট, নিঃসন্দেহে কি জানতে পারবো, দ্য ভ্যারিয়াস মরবিড স্টেট দিস মেডিসিন ইজ ক্যাপাবল, অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ উৎপাদন করতে সক্ষম এমন, ঠিক আছে, অফ প্রডিউসিং ইন জেনারেল ম্যানার, স্বাভাবিকভাবে কি এই কথাটা আপনি নর্মালি চিন্তা করেন, অন্য কিছু ভাবা লাগবে না। একটা ভেষজ আপনার শরীরে প্রত্যেকদিন অধিকতর মাত্রায় খাওয়ানো হলে কি হবে, একটা না একটা পরিবর্তন তো আসবেই। সেটাই স্যার আসলে এখানে বলছে, কিন্তু মূল কথাটা কিন্তু এইটা না, এটা তো স্বাভাবিক কথা, যেটা চেঞ্জ আসবে। এবং ঘটনাটা কি আসলে, হ্যাঁ, সেটা আমরা একটু দেখবো। এটা খুব সাধারণ জেনারেল ম্যানার, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা যে আপনার এই লক্ষণগুলো আসবে, আপনাদের অনেক ধরনের লক্ষণ প্রডিউস করবে সে। বাট উই ডু নট অ্যাসার্টাইন, এই এখন হচ্ছে মূল বক্তব্য, বাট উই ডু নট অ্যাসার্টেন, আমরা এটা নির্ণয় করতে পারবো না বা নিশ্চিত হতে পারবো না দিয়ার অর্ডার অফ সাকসেশন, অর্থাৎ ওই যে লক্ষণের যে ক্রমবিকাশ, এইটা সম্পর্কে আমরা কিন্তু ধারণা করতে পারবো না যদি আমরা এইভাবে ওষুধ খাওয়াই। কিন্তু স্যার তো আগের অ্যাফোরিজম গুলোতে এটাই বলে এসেছেন যে এভাবে করে খাওয়াতে, তাহলে এখন আবার এখানে এরকম কথা কেন বলছেন? একটা প্রশ্ন আসে না? তো এই সমস্ত প্রশ্ন আমরা আসলে এই অ্যাফোরিজমটা পড়ার শেষে আশা করি ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট ডোজ অফেন রিমুভস। আচ্ছা, এখানে আমি একটু আলোচনা করি, তাহলে পরবর্তী ধাপগুলো বলতে বা বুঝতে সুবিধা হবে, একবারে আমাদের ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের 29, 30 বা আমাদের 128 নম্বর অ্যাফোরিজম, 129 নম্বর অ্যাফোরিজম এবং আমাদের 130 নম্বর অ্যাফোরিজম, এই ধারাবাহিকতাটা কিন্তু একই রকম। সেক্ষেত্রে বলা হচ্ছে, স্যার বলে গেছেন যে 30 শক্তির ভেষজ পরীক্ষার ক্ষেত্রে 30 শক্তির কয়েকটি গ্লোবিউলস রেগুলার খাওয়ার জন্য। তো অর্থাৎ কি, এরপরে 29-এ আমরা দেখেছি কি আপনার অধিকতর আপনার যে মাত্রা এভাবে আপনার খাওয়ার জন্য বলেছেন, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে বিভিন্ন ধরনের চেঞ্জ আপনার পরিলক্ষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আবার 30 নম্বর অ্যাফোরিজমেও কিন্তু আপনার এটা বলা হচ্ছে। এখন এখানে এসে বলছে কি, যদি এটা করা হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা এখানে কিন্তু এই যে লক্ষণের ক্রমবিকাশ এটা কিন্তু ধরতে পারবো না। আসলে জিনিস একই, তাহলে এখানে আবার এই যে ক্রমের লক্ষণের ক্রমবিকাশ ধরতে পারবো না, এই কথাটা স্যার আবার কেন বলছেন, তাহলে তো একটা জটিলতা তৈরি হবে। আসলে কিন্তু জটিলতা তৈরি হচ্ছে না, ঘটনাটা কিন্তু এক। আপনার 29-এ যদি দেখেন, 29-এ বলছে যতক্ষণ না পর্যন্ত তার চেঞ্জ আসছে ততক্ষণ পর্যন্ত আপনি খাওয়াবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার চেঞ্জ আসছে ততক্ষণ পর্যন্ত আপনি খাওয়াবেন। অর্থাৎ আপনি প্রথম দিন ওষুধ খেয়েছেন, কোনো চেঞ্জ নেই, আপনার ভাইটাল ফোর্স কোনো রিয়াক্ট করে নাই। দ্বিতীয় দিন খেয়েছেন, কোনো রিয়াক্ট করে নাই। তৃতীয় দিন খেয়েছেন, তখন একটা রিয়াকশন এসছে। তার মানে কি, ওইটাই কিন্তু আপনার জন্য তখন শেষ। এবার যদি আমরা বলি 30 নম্বর অ্যাফোরিজমে, 30 নম্বর অ্যাফোরিজমে এসেও কিন্তু দেখেন এই ধরনের নির্দেশনাই কিন্তু আমরা পেলাম। সেখানে কি বলা হচ্ছে যে আপনার যে 30 নম্বর অ্যাফোরিজমে আমরা যেটা পেলাম যে আপনার মেডিসিনের যে সৃজনী শক্তি, সেই সৃজনী শক্তিটাকে আমরা যদি নিতে চাই, হ্যাঁ, সুবিধাটা পেতে চাই, তাহলে আপনার কি করতে হবে, যে আপনার শুরুতেই যদি আপনার লক্ষণটা পাওয়া যায়, এখানে মূল কথাটা হচ্ছে শুরুতে যদি আমরা পেয়ে যাই। 30 নম্বর অ্যাফোরিজমে যদি বলা হচ্ছে প্রথম ডোজেই যদি আপনি লক্ষণগুলো পেয়ে যান, অর্থাৎ 29-এ বলছে যতক্ষণ না চেঞ্জ হয় ততক্ষণ খাওয়াবেন, আর 30-এ এসে বলছে কি যে না, আপনি যদি প্রথমেই পেয়ে যান, প্রথম ডোজে যদি লক্ষণ হয়, তাহলে আপনার দ্বিতীয় ডোজ দরকার হচ্ছে না। এখন এই অ্যাফোরিজমটা আসলে একটু অন্যভাবে রচিত হয়েছে, বা এর ব্যাকগ্রাউন্ডটা একটু ভিন্ন, পুরোটা শেষ করলে তখন বুঝতে পারবো। তাহলে আমরা যদি কি হয়, এখানে কি তাহলে ঘটনাটা এমন
যে এনার হয়তো এই যে যেহেতু প্রত্যেকদিন আপনাকে উচ্চতর মানে মাত্রায় খাওয়াতে বলা হচ্ছে, তার মানে কি হয়তো তার এর ভিতরে লক্ষণ প্রকাশিত হয়েছে, তারপরেও খাওয়ানোর কথা বলা হচ্ছে, নিশ্চয়ই সেটাই হবে। না হলে এই কথাটা কেন বলা হবে? যদি তার এর ভিতরে লক্ষণ চলে আসে তাহলে তো এখানে স্টপ হওয়ার কথা, স্টপ হয়ে লক্ষণগুলো লিপিবদ্ধ করার কথা। বাট স্যার এখানে কি বলছেন যে আপনি যদি রেগুলার এটা খাওয়ান তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনা যেটা ঘটবে নিশ্চিতভাবে, স্যার এখানে বলছেন নিশ্চিতভাবে আপনার অনেকগুলো লক্ষণ প্রডিউস করবে, এভাবে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কি করতে পারবো না, মানে আমরা আপনার যে লক্ষণের ক্রমবিকাশ সেটা নিতে পারবো। কেন নিতে পারবো না সেইটাই ব্যাখ্যা দিচ্ছেন পরবর্তী লাইনগুলোতে। অর্থাৎ এটা হতে পারে যে এই অ্যাফোরিজমের অবতারণার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, আমরা যদি কোনো সময় প্রুভিং করতে চাই সেক্ষেত্রে আমরা যেন এরকম বেশি তাড়াহুড়ো করে প্রত্যেকদিন উচ্চতর মাত্রার জন্য খাওয়াতে না থাকি, একটু বুঝে শুনে ধীরে সুস্থে পরীক্ষকের মতামত নিয়ে তারপরে যেন আমরা আগাই। যদি আমরা প্রতিনিয়ত খাওয়াতে থাকি, হয়তো পরীক্ষক অন্য কোনো কারণে ব্যস্ত আছেন বা অন্য কোনো দিকে মনোযোগী ছিলেন, তার একটা কোনো একটা লক্ষণ হয়তো উনি মিস করেছেন, ওষুধ যে ক্রিয়া শুরু করে দিচ্ছেন এটা কিন্তু আপনিও ধরতে পারেননি, না পরীক্ষকও ধরতে পেরেছে। তখন ঘটনাটা কি হচ্ছে, আপনি এভাবে খাইয়ে যাচ্ছেন, ও কিন্তু ভেতরে ভেতরে লক্ষণ দিচ্ছে, কিন্তু সেটা হয়তো উনি নোটিশ করছেন না। এই যে নোটিশ করছেন না কিন্তু লক্ষণ আসছে, যখনই দ্বিতীয় ডোজ দিচ্ছেন তখন কি হচ্ছে, লক্ষণ তো প্রকাশিত হয়েছে, এবার আবারও দিচ্ছেন, তাহলে কি হচ্ছে? এখানে কিন্তু দুইটা ঘটনা ঘটতে পারে, সেই ঘটনাগুলো স্যার এখানে বলছেন। কি ঘটতে পারে? একটা হতে পারে যেহেতু সম মানে এখানে সম লক্ষণ বিশিষ্ট বা একই গুণ সম্পন্ন আগের ডোজে যে সমস্ত লক্ষণ দেখা গিয়েছে সেই সমস্ত লক্ষণগুলো আপনার এখানে প্রতিকারের ব্যবস্থা করতে পারে দ্বিতীয় ডোজে, অথবা আরো নতুন নতুন লক্ষণ প্রডিউস হতে পারে। কিন্তু আপনি তখন নিশ্চিত হতে পারবেন না আসলে এটা কি কোনো লক্ষণ প্রতিকারের ফল হিসেবে এটা প্রদর্শিত হচ্ছে নাকি আসলে ওষুধের ক্রিয়া হিসেবে প্রদর্শিত হচ্ছে। তো এরকম একটা জটিলতা হতে পারে, এই জন্য স্যার আসলে এখানে অ্যাফোরিজমটা বলছেন। তাহলে আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে কি হতে পারে, যে এখানে আমরা নিশ্চিত হতে পারবো না লক্ষণের ক্রমবিকাশ সম্পর্কে। অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট ডোজ অফেন রিমুভস, দেখুন কেন যে পারবো না সেটা উনি বলছেন, এবং সাবসিকুয়েন্ট ডোজ অর্থাৎ আপনার এই যে আপনার ক্রম বর্ধিত যে ডোজ এটা কি করতে পারে, রিমুভ করতে পারে, মানে আরোগ্যদায়ী, এটা আপনার যেহেতু যে বৈশিষ্ট্যটা রয়েছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী এটা আপনার ওই পূর্ব দূর করতে পারে। কি দূর করতে পারে? সাম ওয়ান অর আদার অফ দ্য সিমটম, কোনো একটা অথবা অন্যান্য অনেক লক্ষণকে সে দূর করতে পারে পূর্ববর্তী, মানে পূর্ববর্তী ডোজের। ঠিক আছে, কিভাবে বুঝলাম পূর্ববর্তী ডোজের? পরবর্তী শব্দগুলোতেই রয়েছে যে সাম ওয়ান অর আদার অফ দ্য সিমটম পজেসড বাই দ্য প্রিভিয়াস ডোজ। এই যে পজেসড বাই দ্য প্রিভিয়াস ডোজ অর্থাৎ পূর্ববর্তী ডোজে যে সমস্ত লক্ষণগুলো প্রডিউস হয়েছিল, এই যে প্রত্যেকদিন মডারেট ডোজটা খাওয়ানো হচ্ছে, পরবর্তী ডোজটা হতে পারে তাকে আরোগ্যদায়ী হিসেবে তাকে রিমুভ করতে পারে, তাকে আরোগ্য দান করতে পারে, অথবা নতুন কোনো, ঠিক আছে সেইটাই বলছে, অর অথবা ডেভেলপস উৎপন্ন করতে পারে ইন ইটস স্টিড অ্যান্ড অপোজিট স্টেট, সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা এখানে উৎপন্ন হতে পারে। সাচ সিমটম শুড বি ইনক্লোজড ইন ব্র্যাকেট, যদি ঘটনা এমনটা ঘটে তখন এই লক্ষণগুলোকে স্যার বলছেন একটা ব্র্যাকেটের মধ্যে আপনি আবদ্ধ রাখেন, যখন আপনি লিখিত রূপ দিবেন এটা ব্র্যাকেটের মধ্যে রাখেন। কেন ব্র্যাকেটের মধ্যে রাখেন? টু মার্ক দেয়ার আনবিগিউটি, অর্থাৎ তাদের যে অস্পষ্টতা, যে আসলে এটা ওষুধের ক্রিয়া নাকি এটা তার প্রতিক্রিয়া, না এটা কি তার পর্যায়ক্রমিক ক্রিয়া, এটা যেহেতু বোঝা যায় না এই ক্ষেত্রে, যদি কখনো এমন সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে এটাকে আপনার ব্র্যাকেটের মধ্যে রাখতে বলছেন, যে আপনি একেবারেই ওটা সিদ্ধান্ত হিসেবে নেওয়ার জন্য না করছেন। ঠিক আছে, আনটিল কতক্ষণ পর্যন্ত? আনটিল সাবসিকুয়েন্ট পিওরার এক্সপেরিমেন্ট শো ওয়েদার দে আর দ্য রিয়াকশন, অর্থাৎ এখানে স্যার বলতে চাচ্ছেন যে এর থেকেও আরো বিশুদ্ধতম যে পরীক্ষাগুলো হয়, তো পরীক্ষার মাধ্যমে প্রমাণিত না হয় যে একই ধরনের লক্ষণ আসলে আসছে, ততক্ষণ পর্যন্ত এটা ব্র্যাকেটে রাখেন। অ্যাকচুয়ালি স্যার এখানে খুব সিম্পলি একটা সতর্কতা দিচ্ছেন আমাদেরকে, যে সতর্কতাটা কি, যে এই যে রিয়াকশন অফ দ্য অর্গানিজম অ্যান্ড সেকেন্ডারি অ্যাকশন অর অল্টারনেটিং অ্যাকশন অফ দ্য মেডিসিন, অর্থাৎ মেডিসিনের মানে আপনার গৌণ ক্রিয়া নাকি এটা তার অল্টারনেটিং ক্রিয়া, এটা সম্পর্কে আমরা যেন বিভ্রান্ত না হই তার জন্য স্যার এখানে বলছেন। অর্থাৎ সোজা কথা, এই যে এই অ্যাফোরিজমটাতে স্যার যেটা বলতে চাচ্ছেন সেটাকে যদি আমরা এক বাক্যে আনতে চাই তাহলে বিষয়টা অনেকটা এমন দাঁড়াবে যে আপনার কোনো একজন পেশেন্ট, সরি কোনো একটা প্রুভার, তাকে যদি আপনি কোনো ভেষজকে মানে প্রত্যেকদিন ক্রমবর্ধমান ভাবে খাওয়ান, অর্থাৎ এখান থেকে যদি আপনি ভালোভাবে তাকে অবজার্ভ না করেন,
তার এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র মিলিত, যেটা একটু আগে বললাম, লক্ষণগুলো হয়তো প্রকাশিত হচ্ছে, সেটাকে আপনি নোটিশে নিলেন না, আপনি কিন্তু খাইয়েই যাচ্ছেন। অথবা আর একটা জিনিস হতে পারে যে না, আমার ওই সাকসেসিভ মানে অর্ডার অফ সাকসেশন দরকার নেই, অর্থাৎ সিমটমের যে ক্রমবিকাশ এটা দরকার নেই, কিন্তু কি কি লক্ষণ সে প্রডিউস করতে পারে এইটা সম্পর্কে আমি জ্ঞান অর্জন করতে চাই। সেই ক্ষেত্রে আপনি কিন্তু যদি ইচ্ছাকৃত ভাবেই না তার লক্ষণ আসছে, আপনার প্রভার বলতেছে যে আমার এই লক্ষণ আসছে, আপনি সেগুলো নোট নিচ্ছেন, তারপরেও তাকে একভাবে খাওয়াই যাচ্ছেন, যদি এটা করতে চান না আরো খাওয়াই দেখি আর কি কি লক্ষণ প্রডিউস হয়। যদি ঘটনাটা এমন ভাবে আপনি প্রুভ করতে চান, ধরুন একটা ইচ্ছাকৃত আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত, যদি আপনি করতে চান, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত ঘটনা কিন্তু একই, যে তার লক্ষণ আসছে কিন্তু তারপরেও আপনি তাকে ওভারডোজ দিচ্ছেন। যদি এমনটা হয় সেই ক্ষেত্রে কি হতে পারে, দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে মানে পূর্ববর্তী ডোজের যে সমস্ত লক্ষণ এসছে সেই লক্ষণগুলোকে পরবর্তী ডোজটা আরোগ্যদায়ী ক্ষমতা হিসেবে তাকে আরোগ্য করতে পারে বা দূর করার চেষ্টা করতে পারে, অথবা আপনার নতুন কোনো লক্ষণ উৎপন্ন করতে পারে, সেই ক্ষেত্রে সেটা সম্পূর্ণ বিপরীত হতে পারে। এরকম একটা ঘটনা ঘটতে পারে। আর একটা কি হতে পারে, আমরা এদের যে ক্রমবিকাশ এটা কিন্তু আমরা নিতে পারবো না, এটা তো প্রথমেই বলে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে স্যার কি বলছেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ওটা তো লক্ষণ, এই লক্ষণটা তো আমাদের নিতে হবে, ওই বিশেষ সম্পর্কে আমরা কিন্তু এটার মাধ্যমে ধারণা পেয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এটাকে কিন্তু আমাদের লিপিবদ্ধ করতে হবে, বাট এটাকে আমরা সিদ্ধান্ত হিসেবে চূড়ান্ত হিসেবে গ্রহণ করবো না, আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। কতক্ষণ পর্যন্ত রাখবো, যতক্ষণ না পর্যন্ত এটার আরো বেশি বিশুদ্ধতম পরীক্ষা হচ্ছে, আপনি এরকম আরো অনেকগুলো পরীক্ষা একই রকম ভাবে এটাকে সম্পন্ন করছেন, তখন এটা সম্পন্ন করবেন আরো অনেকগুলো, যদি দেখেন যে না ঘটনাটা আসলে এইটাই ঘটে, তাহলে আপনি ওর লক্ষণ হিসেবেও নিতে পারেন, বা তখন আরো অন্যভাবে এটাকে আপনি আরো গবেষণার মাধ্যমে আরো অন্যান্য লক্ষণগুলোকে এখান থেকে ভাগ মানে আপনি অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে পৌঁছে তখন এই ব্র্যাকেট মুক্ত করে তাদেরকে সরাসরি আপনি ম্যাটেরিয়া মেডিকা বা আপনার ঔষধের যে গুণাবলী তার ভিতরে আপনি প্রবেশ করাতে পারেন। তো এইটা ছিল হচ্ছে 131 নম্বর অ্যাফোরিজমের মূল কথা। আসুন আমরা একটু প্রবেশ করি 132 নম্বর অ্যাফোরিজম। 132 নম্বর অ্যাফোরিজম, এখানে আপনার এখানে স্যার আসলে খুব সিম্পলি একটা জিনিস বলে যাচ্ছেন, মানে এই 131 নম্বর অ্যাফোরিজমের সাথেই রিলেভেন্ট এই 132 নম্বর অ্যাফোরিজম, যেটাকে আমি বলছি যে শুধুমাত্র লক্ষণ নির্ণয়ে উপর্যুপরি বর্ধিত মাত্রা প্রয়োজন। মানে আপনি ধরুন আমি অনেকটা এই অ্যাফোরিজমের অনেকটা কথা অলরেডি 131 নম্বরে বলে ফেলেছি, তাহলে দেখবেন যে আপনার এই অ্যাফোরিজমটা আরো অনেকটা ক্লিয়ার হবে। তা আসুন আমরা একটু অ্যাফোরিজমটা একটু পড়ি আগে, তারপরে আমরা আশা করি এটা নিয়েও একটু আলোচনা করব। এখানে বলছে বাট হোয়েন দা অবজেক্ট, কিন্তু যখন আপনার উদ্দেশ্য যদি এমন হয় যেটা আমি বললাম, উইদাউট রেফারেন্স টু দা সিকুয়েন্টাল অর্ডার অফ দা ফিনোমিনা, অর্থাৎ মানে অ্যাকচুয়ালি আমি এটা মূল কথাটা বলেই ফেলেছি আগে, অর্থাৎ আমরা আসলে এই লক্ষণের বা আপনার পর্যায়ক্রমিক যে লক্ষণ যে প্রকাশিত হয় এগুলো আমরা নিতে চাচ্ছি না, হ্যাঁ, ক্রমবিকাশ নিতে চাচ্ছি না। এন্ড দ্য ডিউরেশন অফ দা অ্যাকশন অফ দ্য ড্রাগ, অর্থাৎ ওষুধ কতদিন ক্রিয়া করবে সেটাও আমরা জানতে চাচ্ছি না। ওয়ানলি অ্যাসার্টেন, শুধুমাত্র জানতে চাচ্ছি অনলি টু অ্যাসার্টেন দ্য সিমটম অফ দেমসেলফ, তাদের লক্ষণগুলো সম্পর্কে শুধু জানতে চাচ্ছি। স্পেশালি দোজ অফ এ উইক মেডিসিনাল সাবস্টেন্স, অর্থাৎ দুর্বল প্রকৃতির কোনো ওষুধের ক্ষেত্রে যদি আমরা এটা জানতে চাই, সেই ক্ষেত্রে ইন দ্যাট কেস দ্য প্রিফারেবল কোর্স অফ পারসু টু গিভ ইট ফর সেভারাল সাকসেসিভ ডেজ, অর্থাৎ এটা আপনার মানে প্রতিদিন মাত্রা বৃদ্ধি করে ক্রমাগত কিছুদিন খাওয়ানোর কথা স্যার এখানে বলছেন। ইনক্রিজিং দ্য ডোজ এভরিডে, অর্থাৎ প্রত্যেক দিন তার ডোজ বাড়িয়ে তাকে খাওয়ানোর জন্য বলছেন। ইন দিস ম্যানার, এই প্রক্রিয়ায় দ্য অ্যাকশন অফ আননোন মেডিসিন, অর্থাৎ অপরিচিত ঔষধের যে ক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা কি করতে পারি, দেখে ইভেন অফ দ্য মাইল্ডেস্ট নেচার, অর্থাৎ খুবই দুর্বল চিত্তের বা আপনার কম উগ্র যে সমস্ত ওষুধ আছে তাদের নেচারও উইল বি রিভিলড, অর্থাৎ এটা কিন্তু প্রকাশিত হবে। রিভিলড মানে কি, প্রকাশ হওয়া বা প্রকাশিত হওয়া। স্পেশালি ইফ টেস্টেড অন সেন্সিটিভ পারসন, বিশেষ করে এটা কিন্তু প্রকাশিত হবে আপনি যখন এভাবে করে খাওয়াবেন শুধু তার লক্ষণ জানার জন্য, সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রকাশিত হবে। কিন্তু বিশেষ করে কাদের ক্ষেত্রে প্রকাশিত হবে, সেটা হচ্ছে যদি সেন্সিটিভ হয়, আপনার প্রভাব যদি অত্যন্ত সেন্সিটিভ হয়, সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই এটা আপনি লক্ষণগুলো পাবেন। অর্থাৎ 131 এবং 132 এই অ্যাফোরিজম গুলা খুবই কাছাকাছি, এবং এখানে দুইটা মানে আলোচনাটাই আমি আসলে গত অ্যাফোরিজমের সময় এটা অনেকাংশে বলে ফেলেছি। অ্যাকচুয়ালি এখানে এসে যেটা বলা হচ্ছে, আপনি কোনো কিছুই চাচ্ছেন না, যে না তার আপনার ক্রমবিকাশের দরকার নাই লক্ষণের, তার ওষুধ কতদিন কাজ করে সেটাও আপনার জানার দরকার নেই, বাট আপনার শুধু জানার দরকার যে ওটার লক্ষণ কি কি দেয়। তখন যদি আপনি ভাবে আপনি দেন, তবে স্যার এখানে একটা জিনিস সুন্দর মুখ করে অ্যাড করেছেন, যে উনি বলছেন মাইল্ডেস্ট মেডিসিন, অর্থাৎ কম উগ্র যদি আপনি মেডিসিন এভাবে খাওয়ান, সেই ক্ষেত্রে আপনার এটা
কিন্তু প্রকাশিত হবে, তার লক্ষণগুলো প্রকাশিত হবে এবং বেশি হবে কোথায়, যারা সব রকম পেশেন্টে পুরোভাবে পরেই হবে, কিন্তু সেন্সিটিভ যারা হবে তাদের ভিতরে বেশি করে এটা আপনার পরীক্ষাটা আরো বেশি ফুটে উঠবে। তো যাই হোক, এইটা ছিল মোটামুটি আজকের আমাদের আলোচনা আমার মেনন থেকে 129 থেকে 132 নম্বর অ্যাফোরিজম। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে আহ্বান করব, যদি আপনাদের আজকের আলোচনার প্রেক্ষাপটে কারো কোনো রকম বুঝতে অসুবিধা বা অস্পষ্টতা থাকে, আপনারা কাইন্ডলি এখন আমাকে